যারা স্বাধীনতা বা মুক্তিযুদ্ধে 2000 শহীদের কথা চিন্তা করেন তারা এখনো মায়ের পেটেই আছেন। আমার ধারণায় 25শে মার্চ রাত্রেই সারা দেশে কম করে 4 থেকে 5 লক্ষ মানুষ নিহত হয়েছিল। তাই আজকে শহীদের সংখ্যা যারা 2 লাখ বলেন, তাদের প্রতিকার আমাদের করতে হবে না। এর প্রতিকার যে হবে এটা ইতিহাস বারবার বলেছে এবং আমাদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না। আমি মরে যাওয়ার আগ পর্যন্ত অলি আহমেদের মুক্তিযুদ্ধের যে ভূমিকা, সে ভূমিকাকে আমি সম্মান করব। এখনকার যদি কোনো উদ্দেশ্য প্রণোদিত ভুল হয়ে থাকে বা উদ্দেশ্য প্রণোদিত কোনো কর্মকাণ্ড হয়ে থাকে, তাহলে সেটাকে আমি এখনকার আঙ্গিকে বিচার করব। আরেকটা যেটা বলেছেন, বাইরে ইউটিউবার যারা, আমি তাদেরকে খুব বেশি গুরুত্ব দেই না। বঙ্গবন্ধুর মাথায় পেশাব করা হয়েছে, আমি মনে করি আমার মাথাতেও পেশাব করা হয়েছে। আমি মনে করি বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, জিয়াউর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা, অলি আহমদ বীর মুক্তিযোদ্ধা, তাদের মাথায় পেশাব করা হয়েছে, বাংলাদেশের মাথায় পেশাব করা হয়েছে, সমগ্র বাঙালি জাতির মাথায় পেশাব। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। যখন মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে খেলা চলছে, মুক্তিযুদ্ধকে খাটো করা হচ্ছে, দেশের খোল নলচে পাল্টে দেওয়ার চেষ্টা চলছে, তখন এই মুহূর্তে দেশের মুক্তিযোদ্ধারা কি ভাবছেন, তাদের অনুভূতিটি কি, এই বাংলাদেশকে নিয়ে তারা আগামীর কি পরিকল্পনা করছেন, সেসব বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এমন একজন অতিথি, নিশ্চয়ই তার কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন নেই, শুধু নামটি বললেই আপনারা চিনতে পারবেন। কাদের সিদ্দিকী, বঙ্গবীর কাদের সিদ্দিকী, বীর উত্তম। বঙ্গবীর কাদের সিদ্দিকী, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে, এবং নিঃসন্দেহে দেশের একটা ক্রান্তি লগ্নে আপনার কথাগুলো শুনতে চাই। মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে চরম নোংরামি চলছে, নানান ধরনের বিকৃত তথ্য আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে, এবং কেউ কেউ বলছেন যে শহীদের সংখ্যা 2000। আজকে স্বাধীনতার 50 বছর পর এসে আমাদেরকে এইগুলো শুনতে হচ্ছে, এবং যারা শোনাচ্ছে তারা এই মুহূর্তে যথেষ্ট ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছেন বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে। আপনার মন্তব্য? ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার মাধ্যমে দেশবাসীকে, যারা আমাকে দেখছেন শুনছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে কোনো বড় কাজ করার পরে কোনো মানুষেরই দীর্ঘ সময় বেঁচে থাকা উচিত নয়। যারা স্বাধীনতা বা মুক্তিযুদ্ধে 2000 শহীদের কথা চিন্তা করেন তারা এখনো মায়ের পেটেই আছেন। পৃথিবীর ইতিহাসে অত অল্প সময়ে অত বেশি মানুষ নিহত হয় নাই, এবং তার মধ্যে বিশেষ করে সাধারণ মানুষ, নিরস্ত্র মানুষ, যেটা বাংলাদেশের মুক্তিযুদ্ধে 1971 সালে নিহত হয়েছে। এই বর্বরতা, পাকিস্তানিদের বর্বরতা শুরু হয়েছিল 25শে মার্চ রাত্রে। আমার ধারণায় 25শে মার্চ রাত্রেই সারা দেশে কম করে 4 থেকে 5 লক্ষ মানুষ নিহত হয়েছিল। তাই আজকে শহীদের সংখ্যা যারা 2 লাখ বলেন, তাদের প্রতিকার আমাদের করতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিনই করবেন ইনশাআল্লাহ। সেটা আমি দেখে যাব কিনা তা জানি না, কিন্তু এর প্রতিকার যে হবে এটা ইতিহাস বারবার বলেছে এবং আমাদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না। এই তথ্যটি, বিকৃত তথ্যটি উপস্থাপন করছেন ফ্রান্সে বসবাসরত একজন অনলাইন অ্যাক্টিভিস্ট। আপনি নিশ্চয়ই জানেন তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে, ভিন্ন পরিকল্পনা রয়েছে, ডিপ স্টেটের খেলা চলছে, বাংলাদেশকে নিয়ে একটা ধ্বংসাত্মক খেলায় তারা মেতে উঠেছেন। আমরা নির্দ্বিধায়, একেবারে কোনো ধরনের সন্দেহ ছাড়াই বলতে পারি। কিন্তু কর্নেল অলি আহমেদের মতন লোক, তিনিও তো বীর প্রতীক, আমার যদি ভুল না হয়ে থাকে। না, তিনি বীর প্রতীক নন,
তিনি বীর বিক্রম। বীর বিক্রম, আমি আমি এটা আমি কনফিউজড ছিলাম, এই জন্য আমি বলছিলাম যে যদি ভুল না হয়ে থাকে। তো কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ সাহেব তিনি বলছেন যে 30 লাখ হওয়ার প্রশ্নই ওঠে না। আচ্ছা, প্রশ্নে ওঠে না, কম বেশি হতে পারে। তিনি স্পেসিফিক করে বলছেন, গত 2 দিন আগে এই মন্তব্য করলেন যে শহীদের সংখ্যা 10 থেকে 15 হাজার হতে পারে, যেখানে মুক্তিযোদ্ধার সংখ্যা 1,10,000 তার হিসেবে, সেখানে শহীদদের সংখ্যা 30 লাখ হয় কিভাবে? মানে এই প্রশ্নটা কোন টাইপের, যে যত মুক্তিযোদ্ধা থাকবে তার চেয়ে বেশি শহীদ হতে পারবে না? আর উনি যে বললেন যে 10 থেকে 15 হাজার, তিনি একজন মুক্তিযোদ্ধা, তার প্রতি আপাদমস্তক শ্রদ্ধা আমরা নিবেদন করতে চাই, অন্তত এই প্রজন্মের মানুষ হিসেবে। কিন্তু তিনি এটি কেন বললেন? একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি ওনাকে মাথায় রাখার চেষ্টা করি, কিন্তু এখন উনি যা বলছেন তা মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস উনি হয়তো বলছেন না, অথবা ভুলে গেছেন। তবে ওনার এই 15,000 আর কি, এটা ঠিক না। এবং ওনার, আজকে উনি যাই থাকুন, মুক্তিযুদ্ধের সামগ্রিকভাবে সারা মুক্তিযুদ্ধের ধ্বংসাত্মক অবস্থানটা ওনার পুরাটা জানার কথা না। কারণ ওনার জানার কথা নয়, মানে এর পিছনে এই বিশেষ জন্য কোনো কারণ? জানার কথা না যে উনি জেড ফোর্সের সঙ্গে যেখানে ছিলেন ওইটুকুই তার জানার কথা, ওর তো বাইরে তার জানার তখনকার কথা না। বিষয়টা হচ্ছে এখনকার সময় আর অসময়ের উপরে নির্ভর করা। জি। উনি হয়তো এখনকার সময় বিবেচনা করে বলছেন, এবং এই ওনার এই বলা, উনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এবং যদি উনি বুঝতে পারবেন, না পারলে ইতিহাস নিশ্চয়ই বুঝতে পারবে, ওনার এই কথাটা মোটেই ঠিক না। এটাকে স্বাধীনতাকে ছোট করা হলো। আর যে কথা বলছেন 1 লাখ 1.5 লাখ মুক্তিযোদ্ধা, এটাও উনি ভুল বলছেন। 1-1.5 লাখ মুক্তিযোদ্ধায় দেশ স্বাধীন হয় নাই। আরেকটা জিনিস হলো যে কতজন মুক্তিযোদ্ধা আর কতজন শহীদ, এইখানে বিবেচনা করতে গেলে যুদ্ধ করে যারা শহীদ হয়েছে আমরা কিন্তু তাদেরকেই শুধু শহীদ বলছি না, আমরা রাইট। বলছি নির্ভর সাধারণ নিরস্ত্র মানুষ, হাজার হাজার লাখ লাখ মানুষ যে পাকিস্তানিদের বন্দুকের সামনে নির্বিচারে নিহত হয়েছে, তাদের সংখ্যা বলছি। তাই যুদ্ধ করা সৈন্যের সংখ্যা দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা বিচার করা একটা অবাস্তব ব্যাপার। আমি দুই ভাগে একটু প্রশ্নটা করতে চাই। একটা হচ্ছে যারা বিশেষ উদ্দেশ্যে বিদেশে মাটিতে বসে আহ তারা নানান ধরনের বিকৃত তথ্য উপস্থাপন করছেন, তাদের উদ্দেশ্যটা কি? আর দেশের মধ্যে থেকে কর্নেল অলি আহমেদ সাহেবের মতন একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, তারা এই অসময়ে এসে, চরম অস্থির সময়ে এসে মুক্তিযুদ্ধ সম্পর্কে এই ধরনের তথ্য আমাদের সামনে হাজির করছেন। আমি তো কর্নেল অলি আহমেদ সাহেবের কাছ থেকে কখনো, আমি আমার অন্তত এই অভিজ্ঞতা আমি জানাতে পারবো না যে তিনি এই ধরনের কোনো মন্তব্য করেছেন। কিন্তু যখন বাংলাদেশে এই মুহূর্তে চরম একটি অস্থিরতা দেখা দিয়েছে, যখন মুক্তিযুদ্ধের ইতিহাসকে উল্টে পাল্টে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, 24শে আন্দোলনকে মুক্তিযুদ্ধের উপরে স্থান দেওয়ার চেষ্টা করা হচ্ছে, ঠিক তখন অলি আহমেদ সাহেব এ ধরনের মন্তব্য করলেন। আপনি এই দুটাকে কিভাবে মূল্যায়ন করবেন এবং এই অস্থির সময়ের সঙ্গে? আমি মরে যাওয়ার আগ পর্যন্ত অলি আহমেদের মুক্তিযুদ্ধের যে ভূমিকা, সে ভূমিকাকে আমি সম্মান করব। এখনকার যদি কোনো উদ্দেশ্য প্রণোদিত ভুল হয়ে থাকে বা উদ্দেশ্য প্রণোদিত কোনো কর্মকাণ্ড হয়ে থাকে, তাহলে সেটাকে আমি এখনকার আঙ্গিকে বিচার করব। আরেকটা যেটা বলেছেন, বাইরে ইউটিউবার যারা, আমি তাদেরকে খুব বেশি গুরুত্ব দেই না। এবং সেই থেকেই বাংলাদেশের স্থায়িত্ব নিয়ে, বাংলাদেশের উন্নয়ন নিয়ে, বাংলাদেশকে নিয়ে সারা পৃথিবী, বিশেষ করে যারা
একাত্তরে পরাজিত হয়েছিল, তারা সবসময় চেষ্টা করছে, এখনো করছে। তবে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে, আমি একজন নিখাত মানুষ হিসাবে আল্লাহ রসুল ছাড়া আমি আর কাউকেই পরোয়া করি না, এবং আল্লাহর সৃষ্টি মানুষের সেবা করাই আমার একমাত্র ধর্ম। আমি অন্তর থেকে বলতে পারি, বাংলাদেশ পরাজয় স্বীকার করবার নয়, এবং বাংলাদেশ তার স্বাধীনতা হারাবার নয়। আহ, চেষ্টা তো নানানভাবে চলছে, এবং সেই চেষ্টার জায়গা থেকে আমরা দেখলাম যে পাকিস্তানের একটি পত্রিকা স্কাই লাইন, ক্যাচ ক্যাচ লাইন ক্যাচ লাইন একটি নিবন্ধ প্রকাশ করেছে। সেখানে পূর্ব পাকিস্তানে, মানে বাংলাদেশকে পূর্ব পাকিস্তান হিসেবে আবারও ফেডারেশনে যুক্ত করা, পাকিস্তানের ফেডারেশনে যুক্ত করার দাবি উঠেছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কাম ডেপুটি প্রাইম মিনিস্টার ইসহাক দার তিনি বলেছেন যে বাংলাদেশ হারানো ভাই খুঁজে পেয়েছি। এরকম নানান ধরনের মন্তব্য আমরা পাচ্ছি। জমিয়তে উলামায়ের শীর্ষ নেতা মঞ্জুর মেঙ্গাল তিনি বলেছেন যে খুব শিগগিরই বাংলাদেশ পাকিস্তানের অংশ হবে। এর মধ্যে সাথে আমরা দেখছি যে যুক্তরাষ্ট্রের একটা খেলা চলছে, ডিপ স্টেটের। সবকিছু মিলিয়ে যে ভঙ্গুর বাংলাদেশ এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত, আপনি বারবার বলছেন আশাবাদিতার জায়গা, কিন্তু সেই আশাবাদিতায় আমরাও সামিল হতে চাই। অবশ্যই এটুকু তো আমরা জানি, এটা সহজ না যে বাংলাদেশ আপনাদের রক্তে, শহীদের রক্তে স্নান করে এ পর্যন্ত এসেছে। আহ সেই বাংলাদেশ গ্রাস করা এত সহজ না, কিন্তু তার আগে অনেক ধরনের ব্লাড শেড ঘটে যাবে। আপনি কি এটি মনে করেন? দেখেন, ঘুমিয়ে স্বপ্ন দেখতেও স্বপ্নে আসতে হয়, বাস্তব স্বপ্ন। কিন্তু জেগে স্বপ্ন দেখায় তো কিছু লাগে না, নিজে যা ভাবে তাই হয়। তো যারা জেগে স্বপ্ন দেখছে তাদেরকে আপনি বাধা দেবেন কি করে? তাদেরকে আপনি বাধা দিতে পারবেন না, তাদেরকে বাস্তবতাই বাধা দেবে। পাকিস্তান ভাই খুঁজে পাবে। পাকিস্তানের যে ভাইয়েরা আছে এখন, 4-5 ভাই, পাঞ্জাব, বেলুচিস্তান, জি। তারপরে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, সিন্ধু, এই ভাইয়েরা না এর মধ্যে বিচ্ছিন্ন হয়ে যায়। ইমরান খানের মতো একজন পপুলার নেতা, তাকে যেভাবে কারাগারে রাখা হয়েছে, পাকিস্তানের তেমন আশা করার কোনো কারণ নাই। তারপরে যারা ভাবেন যে যারা পাকিস্তানের সঙ্গে মিলবেন তারা আহাম্মকের স্বর্গে বাস করেন, তাদের পিতৃ পরিচয় নিয়েও হয়তো গোলমাল থাকবে, তাদের আত্মমর্যাদা নিয়েও গোলমাল আছে। এরকম ভাবে একটি দেশ এত রক্ত দিয়ে দেশ স্বাধীন, পৃথিবীতে খুব কম দেশ স্বাধীন হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে 4-4.5 কোটি লোক মারা গেছে, তাদের 90% হচ্ছে যোদ্ধা। আর এখানে যে 30 লক্ষ লোক মারা গেছেন, হতে পারে সংখ্যায় 30 লাখের জায়গায় 29,50,000 বা 28,90,000 হতে পারে এরকম। কিন্তু যারা বলছেন যে 2, 4, 10, 20 হাজার মারা গেছে, তারা মুক্তিযুদ্ধ দেখে নাই, তারা রক্ত দেখে নাই, তারা 71-এর ধ্বংস দেখে, এবং ধ্বংস সম্পর্কে তাদের কল্পনা করারও ক্ষমতা আল্লাহ তাআলা দেন নাই। তো সেই জন্য বলবো, স্বপ্ন অনেক দেখা যায়, জেগে স্বপ্নটা আরো ভালোভাবে দেখা যায়। স্বপ্ন স্বপ্নই থাকবে। বাংলাদেশ তার পায়ে, দৃঢ় পায়ে দাঁড়াবে, এবং বাংলাদেশের সত্যিকারের ইতিহাস কেউ বুঝতে পারবে না, কেউ বুঝতে পারবে না। ইতিহাস বাধাগ্রস্ত হতে পারে সত্য, কিন্তু সত্যিকারের ইতিহাস কেউ বুঝতে পারবে না। এই বছর 5 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু বাড়িটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো। আমরা অনেক রক্তক্ষরণের মধ্যেও ভাববার চেষ্টা করেছিলাম যে এখানেই বোধহয় শেষ হয়ে যাবে, এখানে বোধহয় শেষ হয়ে যাবে। বাড়িটি ভেঙেছে, আরো মুক্তিযুদ্ধের নানান স্থাপনা মানে ধ্বংস জগতা চালিয়েছে। কিন্তু দেখলাম যে 1 বছর পর এসেও এবারে 15 আগস্ট শোক পালন করতে এক ধরনের রাষ্ট্রীয়ভাবে বাধা প্রয়োগ করা হলো।
পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন বাধা প্রদান করেছে, অবশ্যই এটি রাষ্ট্রের মাধ্যমে বাধাপ্রাপ্ত হয়েছে বিষয়টি, সেটি আমরা মনে করি। এবং আপনি মন্তব্য করেছেন যারা বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছে তাদেরও বাড়ি ঘর আছে। আহ আমরা বুঝতে পারি, তারপরেও আপনার অনুভূতিটা আবার একটু জানতে চাই, যা কিছু ঘটছে। আমার এই বয়স বাংলাদেশে অনেক মানুষই পায় না, তাই যে কোনো সময় আমি আর মৃত্যুকে আমি আলিঙ্গন করতে সবসময় প্রস্তুত। এখানে এখন আর আমার কোনো দ্বিধা নেই মৃত্যু নিয়ে। কদিন আগে আমার স্ত্রী চলে গেছেন, আমি ভাবতেও জি। পারিনি তিনি আমার থেকে 10 বছরের ছোট ছিলেন। আমার চরম দুঃসময়, যখন একজন মুসলমানের ছেলে হিসেবে আমি বিয়ে করার জন্য কোনো মেয়েকে পাই নাই, সেই সময় আমাকে তিনি গ্রহণ করেছিলেন। স্বামী স্ত্রীর সঙ্গে মাপ মুক্তি হয়, চলে যাওয়ার আগে কথা হয়। আমি একটি কথাও বলতে পারিনি, ভাবতেও পারিনি আমার স্ত্রী আমাকে এভাবে রেখে চলে গেল। ঠিক সেই সময় যখন বঙ্গবন্ধুর স্ট্যাচু ভাঙা হয়েছে, আমি মুসলমান হিসেবে মূর্তির পক্ষে না, স্ট্যাচুর পক্ষে না, যেহেতু স্ট্যাচু বানানোর পক্ষে না, ভাঙারও পক্ষে আমি। বঙ্গবন্ধুর মাথায় পেশাব করা হয়েছে, আমি মনে করি আমার মাথাতেও পেশাব করা হয়েছে। আমি মনে করি বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। জিয়াউর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা, অলি আহমদ বীর মুক্তিযোদ্ধা, তাদের মাথায় পেশাব করা হয়েছে, বাংলাদেশের মাথায় পেশাব করা হয়েছে, সমগ্র বাঙালি জাতির মাথায় পেশাব করা হয়েছে। মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরানো হয়েছে। যে স্বাধীন দেশ আমরা অর্জন করেছি, সেই স্বাধীন দেশে বাস করে মুক্তিযোদ্ধার গলায় মালা দেওয়া হয়, জুতার মালা। এর প্রতিকার যদি সরকার না করে, তাহলে তো আমি মনে করব সরকার এর সঙ্গে জড়িত আছে। একদিন না একদিন এর বিচার হবে। আমরা হালাকু খানের নাম শুনেছিলাম, চেঙ্গিস খানের নাম শুনেছিলাম। বাগদাদ স্বাধীনতা তারা ধ্বংস করেছিল, তারা সুখে থাকে নাই। ভারতে কত অদল বদল হয়েছে, ইন্দিরা গান্ধী গেছে, মুরারজি দেশে এসেছে, কিন্তু পন্ডিত জওহরলাল নেহরুর ত্রিমূর্তি ভবন ভাঙা হয় নাই, ইন্দিরা গান্ধীর বাড়ি ভাঙা হয় নাই। আজকে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী, তিনি রাজঘাট গান্ধী ঘাট ভাঙতে যান নাই। বঙ্গবন্ধুর 32-এর বাড়ি বাংলাদেশের ঠিকানা, মুক্তিযুদ্ধের ঠিকানা, স্বাধীনতার ঠিকানা, সেটা ভাঙা ঠিক হয় নাই। বাধা দেওয়া উচিত ছিল। যদি বাধা না দিয়ে থাকেন তাহলে অন্যায় করেছেন, আর বাধা দেওয়ার সামর্থ্য যদি না থাকে, তাহলে সরকারের মধ্যে কোনো সরকার আছে কিনা সেটা আমাদেরকে খুঁজে দেখতে হবে। কাজটা ভালো হয়নি, আর এবার যে নাচানাচি, এটা আরো ভালো হয়। আমি আজ থেকে প্রায় 15-20 বছর আগে বেগম খালেদা জিয়ার সঙ্গে আমি প্রায় 2 ঘন্টা কথা বলেছিলাম। আমার খুবই ভালো লেগেছিল। আমাদের বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা নিজেকে মনে করেন উনি সব জানেন, উনি খুব শিক্ষিত, কিন্তু বেগম খালেদা জিয়াকে দেখেছি তিনি কথা শোনেন, শেখ হাসিনা কথা বলেন। সেখানেও আমি দেখেছি বঙ্গবন্ধুর মৃত্যুদিন সম্পর্কে বেগম খালেদা জিয়ার সে যে অগাধ শ্রদ্ধা আমাকে মুগ্ধ করেছে। আমি বলেছিলাম বঙ্গবন্ধুকে বুকে লালন করে রাজনীতিতে এসেছি, তাকে লালন করেই এ দুনিয়া থেকে যেতে চাই। প্রত্যেকটা পুরুষ নারী যৌবনে প্রেম করে, আমি যৌবনে প্রেম করি নাই কোনো নারীর সাথে। আমার বড় ভাই লতিফ সিদ্দিকী যখন আইয়ুব মোনায়েমের বিরুদ্ধে তারস্বরে বক্তৃতা করতেন, আমি থরথর করে কাঁপতাম ভয়ে। মাঝে মাঝে মনে হতো লতিফ সিদ্দিকী যে মায়ের সন্তান, আমিও সেই মায়ের সন্তান। লতিফ সিদ্দিকী যে বাবার সন্তান, আমিও বাবার সন্তান।
উনি এত সাহস পেলেন কি করে, আর আমি এত ভীরু কেন, এত দুর্বল কেন? সেই লতিফ সিদ্দিকীকে দেখে দেখে আমি বঙ্গবন্ধুকে পেয়েছিলাম। বঙ্গবন্ধু আমার ভালোবাসা, বঙ্গবন্ধু আমার প্রেম, বঙ্গবন্ধুর মাধ্যমেই আমি দেশ ও মাতৃকাকে চিনতে পেরেছিলাম। আমার কাছে মা আর জন্মভূমির মধ্যে কোনো পার্থক্য নাই। 90 সালে আমি যখন দেশে ফিরি, সেই সময় বিমানের শেষ ধাপে যখন এসেছিলাম, আমি মাটিতে পা দিতে পারছিলাম। আবার বিমানে ফিরে গিয়েছিলাম, আমার সাদা মাটা স্ত্রী আমার পিঠ দিয়ে হাত দিয়ে বলেছিলেন, কি হয়েছে তোমার? বলেছিলাম, আমি তো পা দিতে পারছি না। সে বলেছিল, তাতে কি হয়েছে, তুমি গড়িয়ে পড়ো। আমি বুকে হেঁটে বিমান থেকে পড়েছিলাম। সেই তপ্ত রৌদ্রে গড়াগড়ি খেয়েছিলাম, আমার গায়ে কোনো গরম লাগেনি। আমি যতদিন ভারতে ছিলাম, 16 বছর, একদিনের জন্য আমার মাথা ব্যথা মুক্ত মাথা পাই নাই। কিন্তু ঢাকা বিমানবন্দরে গড়াগড়ি যাওয়ার পরে আজ পর্যন্ত আমার আর মাথা ব্যথা নেই। আমি অন্য মানুষ। আজকে যখন আমি কোথাও হাত দেই মাটিতে, আমি আমার মাকে পাই। সবাই হয়তো তা পাবে না। সেই জন্য দেশবাসীর কাছে আমার অনুরোধ, অন্যায় শেখ হাসিনা করতে পারে, শেখ হাসিনার সরকার করতে পারে, শেখ হাসিনা আর বঙ্গবন্ধুকে এক করে দেখা কোনো মতেই ঠিক হবে না। বঙ্গবন্ধুর বাড়ি ভাঙছে, বাঙালির হৃদয় ভাঙা হয়েছে, বাংলাদেশের কলিজাকে টুকরো টুকরো করা হয়েছে। এর বিচার করতে হবে, আইনানুগ বিচার চাই। কারো হত্যা চাই না, কারো নির্যাতন চাই না। যে এগুলোকে মানুষের ইচ্ছাকে অবমূল্যায়ন করে কেউ কোনোদিন জয়ী হয় নাই, কেউ কোনোদিন জয়ী হবেও না। অনেক অনেক ধন্যবাদ বঙ্গবীর কাদের সিদ্দিকী, আপনার প্রতি আমরা কৃতজ্ঞ, স্যালুট। আপনি ভালো থাকুন, দর্শক ভালো থাকুন আপনারা। বঙ্গবীর কাদের সিদ্দিকী যেটি বললেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ। আল্লাহ যেন তাদেরকে ভালো রাখেন, আমাকেও যেন তাদের দোয়ায় ভালো রাখেন। শুভকামনা সবার প্রতি। আপনি ভালো থাকবেন দর্শক, নিশ্চয়ই দেখা হবে আবারও। আল্লাহ হাফিজ।